নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন moneyMachine.com। বন্ধুরা, আপনারা জানেন আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে কমপক্ষে 1 লক্ষ বাঙালি পরিবারকে আমরা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ করার ব্যাপারে সহায়তা করব। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার এই উদ্যোগের সাথে আছেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো ছিল, সেই আগের ভিডিওগুলোতে আমি যতগুলো ক্যালকুলেশন করেছি তাতে কিন্তু আমি বলেছি যে আমরা স্ট্যান্ডার্ড রেট অফ রিটার্নকে 12% ধরবো। কিন্তু এখন প্রশ্ন হলো যে সত্যি সত্যি কি সবার পক্ষে 12% রিটার্ন অ্যাচিভ করা সম্ভব ইনভেস্টমেন্টের ব্যাপারে? তো এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব যে সত্যি সত্যি সবার পক্ষে 12% রিটার্ন অ্যাচিভ করা সম্ভব কিনা। তো বন্ধুরা, আপনারা আমার এই যে ভিডিওটা যারা দেখেছেন তারা জানবেন যে আমি সেখানে শুধু 12% রিটার্ন অ্যাচিভ করার ব্যাপারে নয়, কীভাবে ওটা অ্যাচিভ করা যায় সেই ব্যাপারেও একটু হিন্টস দিয়েছিলাম যে আমরা ইন্ডেক্স ফান্ডে যদি ইনভেস্ট করি তাহলে আমরা কিন্তু মোটামুটি 12% একটা রেট পার অ্যানাম আমরা কিন্তু ধরতে পারি যে আমরা এটা অ্যাচিভ করতে পারবো আমাদের ইনভেস্টমেন্টের উপরে। তো এখানে ইন্ডেক্স মানে কিন্তু আমরা মূলত ভারতের যে দুটো মেন ইন্ডেক্স, যারা শেয়ার মার্কেট সম্পর্কে খোঁজখবর রাখেন তারা জানেন যে নিফটি 50 আর সেন্সেক্স, সেটার কথা কিন্তু আমরা এখানে বলছি। অর্থাৎ আপনি যদি নিফটি 50 বা সেন্সেক্সে ইনভেস্ট করেন, অর্থাৎ কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি 12% রিটার্ন অ্যাচিভ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমার যে চ্যানেল, যে ভিডিওগুলো আমি দেখাই সেগুলো মূলত ফ্যাক্টস অ্যান্ড ক্যালকুলেশনের উপর বেস্ট করে আমরা দেখাই। তো আমি আজকে মূলত নিফটি 50-র উপরে আলোচনা করব যে নিফটি 50 বিগত দিনে 12% রিটার্ন দিয়েছে কিনা বা ভবিষ্যতে দিতে পারবে কিনা সেই ব্যাপারে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা কিছু হিস্টোরিক্যাল ডেটা দেখে নিই। তো বন্ধুরা, এটা হলো নিফটি 50-র 1992 সাল থেকে যে ভ্যালুগুলো আমরা পেয়েছি তার একটা তুলনামূলক আমরা এখানে আলোচনা করছি। এখানে বন্ধু দেখুন, 1999 সালে নিফটির ভ্যালু ছিল 890.8। ঠিক তার 5 বছর পরে 2004 সালে নিফটির ভ্যালু কত দাঁড়াচ্ছে? 1971.92, অর্থাৎ প্রায় 121.63% গেন করছে। অর্থাৎ নিফটি আপনাকে 5 বছরে, মানে 1999 থেকে 2004 সাল যদি ধরি তাহলে 5 বছরে আপনাকে ডবলের বেশি রিটার্ন দিয়েছে। তো বন্ধু, আপনারা একটা থাম্ব রুল আছে যে যদি আপনি 12% হারে পার অ্যানাম রিটার্ন পান তাহলে কিন্তু 6 বছরে আপনার টাকা ডবল হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 বছরেই টাকা কিন্তু আপনার ডবলের বেশি হয়ে যাচ্ছে যদি আপনি নিফটিতে ইনভেস্ট করতেন। অর্থাৎ এখানে আপনি 12%-এর বেশি রিটার্ন পাচ্ছেন। বাট এখানে যদি আপনি বন্ধু দেখেন যে 2004 থেকে 2009, 2004-এ নিফটির ভ্যালু ছিল 1971, বাট 2009-এ ভ্যালু হয়েছে 3046। যদি আমি রিটার্ন দেখি এই 5 বছরে, তাহলে রিটার্ন হচ্ছে 54.51%। অর্থাৎ এখানে কিন্তু নিফটি আপনাকে 12% রিটার্ন দিতে পারেনি, 12%-এর থেকে অনেক কম রিটার্ন দিয়েছে। আবার পরবর্তী 5 বছর যদি দেখেন সেখানে নিফটি কিন্তু আপনাকে 12%-এর বেশি রিটার্ন দিয়েছে। তো আমরা এই 5 বছরে কিন্তু দেখছি যে নিফটি কিন্তু কখনো 12% রিটার্ন দিচ্ছে, কখনো 12%-এর কম রিটার্ন দিচ্ছে। অর্থাৎ 5 বছরে কিন্তু নিফটি অনেকটাই ফ্লাকচুয়েট করছে। অ্যাকচুয়ালি বন্ধু বলি এখানে যে যখন আপনি মার্কেটে বিনিয়োগ করেন, মার্কেটে কিন্তু 5 বছর সময়টা খুবই কম, সেখানে আপনাকে 10 বা 15 বছরের টাইম ফ্রেম নিয়ে দেখতে হবে। তো যদি আমরা 10 বছরের টাইম ফ্রেম দেখি, 1999 থেকে 2009, সেখানে নিফটি আপনাকে কত রিটার্ন দিচ্ছে? 242.02%। অর্থাৎ আপনার টাকা প্রায় আপনি 3 গুণ করতে পারছেন যদি আপনি ইন্ডেক্সে ইনভেস্ট করতেন। একই রকমভাবে 2004 থেকে যদি 2014 সাল দেখি, তখনও কিন্তু দেখুন নিফটি আপনাকে 3 গুণের বেশি রিটার্ন দিচ্ছে। অর্থাৎ আপনি দেখুন যখন আমি 10 বছরের পিরিয়ড ধরছি তখন প্রতিটা ক্ষেত্রেই কিন্তু নিফটি আপনাকে 3 গুণের বেশি রিটার্ন দিচ্ছে। একই রকমভাবে যখন আমরা 15 গুণ দেখছি, অর্থাৎ 15 বছর ধরছি, 1999 থেকে 2014 বা 2004 থেকে 2019, এই 15 বছরে আপনি দেখুন নিফটি কখনো আপনাকে 7 গুণ রিটার্ন দিচ্ছে আপনাকে, মানে 592%, মানে আপনাকে 7 গুণ রিটার্ন দিচ্ছে, 6 গুণ রিটার্ন দিচ্ছে, হ্যাঁ, বা আপনাকে 5.5 গুণ রিটার্ন দিচ্ছে। অর্থাৎ আমরা যদি নিফটিতে ইনভেস্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্মে হয়তো কিছু ফ্লাকচুয়েশন আছে, কিন্তু লং টার্মে কিন্তু আমরা ভালো রিটার্ন পাচ্ছি। কিন্তু ভালোটা 12% কিনা এটা আমাকে বুঝতে গেলে কিন্তু আমাকে পরবর্তী টেবিল দেখতে হবে। এই টেবিলে বন্ধু আমি কি করেছি, নিফটির ভ্যালু দিয়েছি, আর 12% হারে যদি নিফটি বাড়তো তাহলে কত ভ্যালু হতো সেইটা আমরা এখানে দেখিয়েছি। তো 1999 সালে, মানে এখানে একটা কথা বলে রাখি, নিফটির ভ্যালু কিন্তু বছরে একই থাকে না, সারা বছর ধরে প্রত্যেক দিন ফ্লাকচুয়েট করে। তো এখানে 1999 সাল বলছি, মানে আমি কিন্তু 99 সালের একদম শুরুর দিকে বলছি, অর্থাৎ জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে। তখন খুব একটা ফ্লাকচুয়েশন হয় না, আপনার 7 দিনে ফ্লাকচুয়েশন খুবই কম হবে, খুব মেজর কোনো ইভেন্ট ছাড়া। তো 1999 মানে আপনি ধরতে পারেন 1999-এর শুরুতে, জানুয়ারির 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখের মধ্যে।
তো 1999 সালে নিফটির ভ্যালু ছিল কত? 891। তো আমি সেটাকেই বেস ভ্যালু ধরে নিচ্ছি 891। তো যদি 12% হারে নিফটি রিটার্ন দেয় তাহলে কিন্তু 2000 সালে নিফটির ভ্যালু হওয়া উচিত ছিল 998, কিন্তু নিফটির অ্যাকচুয়াল ভ্যালু ছিল 1480। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি নিফটি কিন্তু 12%-এর বেশি রিটার্ন দিচ্ছে। 2000 থেকে 2001 যদি ধরি তখন কিন্তু নিফটির ভ্যালু হওয়া উচিত ছিল 1117, কিন্তু এখানে আমরা নিফটির ভ্যালু দেখছি 1264। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি নিফটি কিন্তু 12%-এর বেশি হারে রিটার্ন দিচ্ছে। কিন্তু বন্ধু আপনি যদি এখানে দেখেন 2002 সালে 12% হারে যদি নিফটি বাড়তো তাহলে নিফটির ভ্যালু হওয়া উচিত ছিল 1252, কিন্তু নিফটির ভ্যালু হচ্ছে 1096। অর্থাৎ আমি যদি 1999 থেকে 2000 বা 2001 সাল পর্যন্ত হিসেব করি তাহলে সেক্ষেত্রে আমি দেখছি নিফটি কিন্তু 12%-এর বেশি হারে রিটার্ন দিচ্ছে। কিন্তু যদি আমি 1999 সালে কেউ ইনভেস্ট করে 2002 সাল পর্যন্ত দেখে তাহলে দেখবে কিন্তু নিফটি 12%-এর কম হারে রিটার্ন দিচ্ছে। এগুলো কেন হয় বন্ধু? বেসিক্যালি যেটা আমি বলছিলাম যে শর্ট টার্মে মার্কেট কিন্তু অনেকটা ফ্ল্যাকচুয়েট করে, ইনফ্যাক্ট অনেক সময় নেগেটিভ রিটার্নও দেয়। যেমন দেখুন 2002 সালে যদি কেউ ইনভেস্ট করতো নিফটিতে তাহলে তাকে কত ইনভেস্ট করতে হতো? 1096। ঠিক এক বছর পরে 2003 সালে তার রিটার্ন কত হতো? 1090। অর্থাৎ এখানে কিন্তু রিটার্ন নেগেটিভ, অর্থাৎ কোনো গেন তো নেই, উল্টে যে ক্যাপিটাল ইনভেস্ট করেছিল সেটাও কিন্তু কমে যাচ্ছে। তো শর্ট টার্মে কিন্তু এই ধরনের ফ্লাকচুয়েশন হয়। কিন্তু আমরা যদি লং টার্মে দেখি, যেমন ধরুন 10 বছর বা 15 বছর, ধরুন 2009-এ নিফটির ভ্যালু কত হওয়া উচিত ছিল? যদি 12% হারে রিটার্ন ধরি, ভ্যালু হওয়া উচিত ছিল 2767, কিন্তু নিফটি আপনাকে কত দিয়েছে? 3047। অর্থাৎ 10 বছরের টার্মে কিন্তু নিফটি আপনাকে 12%-এর বেশি হারে রিটার্ন দিচ্ছে। এখানে বন্ধু একটা ইন্টারেস্টিং বিষয় আপনার লক্ষ্য করা উচিত, সেটা হচ্ছে 2008-এ দেখুন 2007-এ নিফটির ভ্যালু ছিল 2008-এ নিফটির ভ্যালু ছিল 6080, 2009-এ কিন্তু তার হাফ 3047। এটা আপনারা জানেন যারা মার্কেট সম্পর্কে খবর রাখেন যে 2008-এ বিশ্বজুড়ে যে আর্থিক মন্দা সৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু পুরো বিশ্বের শেয়ার মার্কেট ক্র্যাশ করে গেছিলো, যার জন্য 2008-এ যারা ইনভেস্ট করেছে তারা কিন্তু 2009-এ প্রচুর লোকসান তাদেরকে দেখতে হয়েছে, কারণ তাদের যে বিনিয়োগ প্রায় অর্ধেক হয়ে গেছিলো। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখুন, যিনি 1999 সালে যে ইনভেস্ট করেছে তার কিন্তু 2009 এত বড় ক্র্যাশের পরেও 2009-এ কিন্তু 12%-এর থেকে বেশি রিটার্ন পাচ্ছে। কারণ 891-এ 12% হারে যদি বাড়ে তাহলে কিন্তু 10 বছর পরে তার ভ্যালু হওয়া উচিত ছিল 2767, কিন্তু নিফটির ভ্যালু কত ছিল? 3047, এত বড় ক্র্যাশের পরেও। শুধু তাই নয়, ধরুন কেউ 2008-এ কেউ ইনভেস্ট করেছে, তাহলে আমি দেখি 2018-তে তার ভ্যালু কত হওয়া উচিত। কেউ যদি 2008-এও যদি কেউ করে, তো 2018-তে দেখুন তার ভ্যালু হওয়া উচিত ছিল 7672, 2008 থেকে 2018 যদি ধরি, কিন্তু এখানে তার ভ্যালু হচ্ছে কত? 10531। অর্থাৎ স্টিল তো 1999 থেকে যদি আমি 2018 পর্যন্ত ধরি, স্টিল কিন্তু এত বড় ক্র্যাশের পরেও নিফটি কিন্তু আপনাকে বেটার রিটার্ন দিচ্ছে। শুধু তাই নয়, মানে 2008-এর পরবর্তী যে কোনো 2008-এর পরবর্তী যে কোনো ইয়ার আপনি ধরুন, 8-এর যে এত বড় ক্র্যাশ তারপরেও দেখুন 2009, 2010 স্টিল নিফটি কিন্তু 12%-এর থেকে বেশি রিটার্ন দিচ্ছে। অর্থাৎ শর্ট টার্মে ফ্লাকচুয়েশন থাকবে, কিন্তু লং টার্ম দেখুন 2021-এও দেখুন, যদি 1999 থেকে 2021 প্রায় 20-22 বছরের একটা যদি 10 ইয়ার ধরি, সেখানেও দেখুন কিন্তু নিফটি কিন্তু 12%-এর বেশি রিটার্ন দিচ্ছে। কারণ 12% হারে রিটার্ন দিলে আপনার ভ্যালু হওয়া উচিত ছিল 10,779, কিন্তু নিফটির ভ্যালু হচ্ছে 14,019। তারপর যদি হিস্টোরিক্যাল ডেটা দেখি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি কিন্তু কনসিস্টেন্টলি 12%-এর বেশি হারে রিটার্ন দিচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা কিন্তু শুধু 1999 সালে ইনভেস্ট করবো না, আমরা 1999-তেও করবো, 2000-এও করবো, 2001-এও করবো। কারণ আমরা যদি সিস্টেমেটিক্যালি ইনভেস্ট করি তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা বছরেই ইনভেস্ট করতে হবে। তো সেক্ষেত্রে কি নিফটি 12% হারে রিটার্ন দিচ্ছে? তো সেটা আমরা পরবর্তী টেবিল থেকে দেখি। এখানে বন্ধু আমি 2006 থেকে 2020 পর্যন্ত একটা হিসেব নিয়েছি। মনে করুন আপনি পার মান্থ 10,000 টাকা করে ইনভেস্ট করছেন, তাহলে এক বছরে আপনার ইনভেস্টমেন্ট হবে 1,20,000। তো পার মান্থ ইনভেস্টমেন্ট তো এখানে দেখানো সম্ভব নয়, তাহলে আপনার মানে আমার টেবিলটা অনেক বড় হয়ে যাবে। তো আমি ধরে নিচ্ছি ওই যে 1,20,000 যেটা আপনি পার মান্থ 10,000 টাকা করে ইনভেস্ট করবেন, অর্থাৎ বছরে আপনি 1,20,000 টাকা ইনভেস্ট করবেন, সেটা যদি আপনি বছরের শুরুতে করে দেন এবং নিফটিতে ইনভেস্ট করেন, এবং এখানে আমরা নিফটি যে ভ্যালু তাকে আমরা 1 ইউনিটের ভ্যালু ধরে নিচ্ছি, তাহলে আপনি যদি 1,20,000 দিয়ে নিফটি কেনেন, তার দাম যদি 1969 হয়, যেটা 2006-এর শুরুতে নিফটির ভ্যালু ছিল, তাহলে আপনি মোটামুটি 42.3 ইউনিট কিনতে পারবেন, যেখানে প্রত্যেকটি ইউনিটের দাম হচ্ছে 1969।
তো বছরের শেষে নিফটির যে ভ্যালু ছিল সেই অনুযায়ী আপনার রিটার্নের ভ্যালু দাঁড়াবে 1,67,798 টাকা। আর 12 যদি 12% হারে যদি বাড়ে, সরি এটা 11 লেখা আছে বাট এটা হবে 12%, যাই হোক যদি 12% হারে বাড়ে তাহলে আপনার ভ্যালু হওয়া উচিত ছিল 1,34,400 টাকা। তো আপনি দেখতে পাচ্ছেন যে এক বছরে কিন্তু আপনি 12%-এর বেশি রিটার্ন পাচ্ছেন, 12%-এর থেকেও 33,398 টাকা রিটার্ন পাচ্ছেন নিফটিতে ইনভেস্ট করে। বাট প্রত্যেক বছর কিন্তু এটা একই রকম থাকবে না, পরের বছর আপনি বেশি পাচ্ছেন, তারপরের বছর কম পাচ্ছেন, কখনো বেশি পাচ্ছেন, কখনো কম পাচ্ছেন। তো মোটামুটি আমি দেখতে পারি যে নিফটি কোনো কোনো বছরে 12% রিটার্ন দিচ্ছে, কোনো কোনো বছরে 12% রিটার্ন দিচ্ছে না। আচ্ছা, পরের বছর বিষয়টা বলি একটু, জাস্ট মিনিট। পরের বছর আপনি আবার 1,20,000 টাকা ইনভেস্ট করবেন, তখন নিফটির যে ভ্যালু দাঁড়াবে সেটা হচ্ছে 2,206 টাকা। 2007 সালের শুরুতে নিফটির ভ্যালু ছিল 2,206 টাকা, অর্থাৎ তখন আপনি যে ইউনিট পাবেন এবং আগের ইউনিট ধরে আপনার টোটাল ইউনিট দাঁড়াবে 72.56। এরকমভাবে আপনি প্রত্যেক বছর 1,20,000 টাকা করে ইনভেস্ট করতে থাকবেন এবং আপনার ইউনিট বাড়তে থাকবে। এবং ভ্যালুটা আমরা ধরবো বছর শেষে যে নিফটির ভ্যালু সেই অনুযায়ী আমরা এখানে ভ্যালুটা ক্যালকুলেট করেছি। আর 12% হারে যদি আপনার বাড়তো তাহলে আপনার ভ্যালুটা কত দাঁড়াতো, অর্থাৎ এই যে 1,20,000 টাকা যদি আপনি নিফটিতে নিফটিতে না ইনভেস্ট করে অন্য কোথাও ইনভেস্ট করতেন, সেখানে যদি আপনি 12% হারে রিটার্ন পেতেন তাহলে আপনার ভ্যালুটা কত দাঁড়াতো। তো সেখানে আমি একটা কম্পারেটিভ স্টাডি করেছি যে আপনি কত গেন করছেন নিফটিতে ইনভেস্ট করে না লস করছেন। এখানে গেন লসটা আমরা ধরছি ওভার 12%, অর্থাৎ 12% যে রিটার্ন আপনি যদি আশা করেন তার থেকে বেশি পাচ্ছেন নিফটিতে না তার থেকে কম পাচ্ছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কখনো আমরা বেশি পাচ্ছি, কখনো আমরা কম পাচ্ছি। তো ওভারঅল যদি আমি 2006 থেকে 2020 পর্যন্ত দেখি তাহলে আমার ভ্যালু হওয়া উচিত ছিল 12% হারে যদি আমি রিটার্ন পেতাম, প্রত্যেক বছর যদি 1,20,000 টাকা করে আমি ইনভেস্ট করতাম তাহলে 12 বছরে আমার টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়াতো 47,77,167 টাকা। বাট নিফটিতে যদি আমি ইনভেস্ট করতাম তাহলে আমি কত পেতাম, 44,36,358 টাকা। অর্থাৎ এখানে আমি কিন্তু 12%-এর কম রিটার্ন পাচ্ছি যদি আমি নিফটিতে ইনভেস্ট করি। এবার যদি আমি 11% ধরি, যে 11% হারে বাড়লে তাহলে আমি নিফটিতে বেশি পাচ্ছি না কম পাচ্ছি। তো একই রকমভাবে আমরা এখানে হিসেব করেছি। তো সেখানে দেখা যাচ্ছে যে 2006 থেকে যদি আমি ইনভেস্টমেন্ট স্টার্ট করতাম তাহলে 2020-তে এসে 11% হারে আমি যে রিটার্ন পেতাম তার ভ্যালু দাঁড়াতো 43,84,167 টাকা। আর নিফটি আমাকে কত রিটার্ন দিচ্ছে, 44,36,358 টাকা। অর্থাৎ 11%-এর থেকে 52,191 টাকা বেশি রিটার্ন দিচ্ছে। তার মানে আমি বলতে পারি যে গত 15 বছরে 2006 থেকে 2020 এই 15 বছরে নিফটির গ্রোথ হয়েছে 11%-এর বেশি কিন্তু 12%-এর কম, অর্থাৎ নিফটির গ্রোথ হয়েছে 11 থেকে 12%-এর মধ্যে। তাহলে এবার আপনি বলতে পারেন যে নিফটির গ্রোথ যদি 11 থেকে 12%-এর মধ্যে হয় তাহলে আমরা 12% রিটার্ন পাবো কী করে। এখানে বন্ধু আরেকটা জিনিস আমাদের কনসিডার করতে হবে, সেটা হচ্ছে ডিভিডেন্ড। আপনারা জানেন নিফটি 50-তে ভারতের টপ 50টা কোম্পানি থাকে, যেমন ধরুন আপনার TCS, রিলায়েন্স, ITC, HUL, এরকম টপ 50 কোম্পানি নিয়ে আমাদের নিফটি 50 তৈরি হয়েছে। তো এরা কিন্তু কনসিস্টেন্টলি ডিভিডেন্ড দেয় এবং সেই ডিভিডেন্ডের পরিমাণ হচ্ছে বছরে 1 থেকে প্রায় 2.5%, অনেকে তো বেশিও দেয় 2.5%, বইটি অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ 1 থেকে 2.5% আমরা ডিভিডেন্ড প্রত্যেকটা কোম্পানি থেকে আমরা পাই। এই ডিভিডেন্ডও কিন্তু আপনার ফান্ড ভ্যালুতে অ্যাড হবে। তাহলে আপনার নিফটির গ্রোথ যদি 11 থেকে 12% হয়, তার সঙ্গে ডিভিডেন্ড যদি 1 থেকে 2.5% আমরা অ্যাড করি, তাহলে টোটাল রিটার্ন যদি আমি নিফটিতে ইনভেস্ট করি তাহলে আমার দাঁড়াচ্ছে 12 থেকে 14.5%। অর্থাৎ যদি আমি গত 15 বছরের নিফটি রিটার্ন দেখি তাহলে রিটার্নটা কিন্তু 12%-এর বেশি, 12 থেকে প্রায় 14.5%। তাহলে এখান থেকে আমরা মোটামুটি বলতে পারি যে নিফটিতে ইনভেস্ট করলে যদি কেউ করতেন 2006 থেকে, তাহলে আপনি কিন্তু 12 থেকে 14.5% রিটার্ন আপনি খুব ইজিলি পেতেন। এ তো গেল অতীতের কথা, হিস্টোরিক্যাল ডেটা আমরা দেখলাম। কিন্তু গ্যারেন্টি কি আছে যে ভবিষ্যতে এটা দেবে, অর্থাৎ আজকের দিনে 2021 সালে যদি আমি ইনভেস্ট করি তাহলে কি গ্যারেন্টি আছে যে আগামী 10 বছর বা আগামী 15 বছরে আমি 12% রিটার্ন পাবো। দেখুন বন্ধু, গ্যারেন্টি তো কিছু নেই, মার্কেটের ব্যাপার, 12% পেতে পারেন, তার বেশিও পেতে পারেন, তার থেকে কমও পেতে পারেন। বাট লজিক্যালি আমরা বোঝার চেষ্টা করবো যে আমরা কতটা পেতে পারি রিটার্ন। তো বন্ধু এখানে দেখুন আজকের দিনে, অর্থাৎ আজকের ডেট হচ্ছে 15ই মে 2021, আজকের দিনে আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, ব্যাংক আপনাকে 6 থেকে 7% হারে রিটার্ন দিচ্ছে সুদ। কোনো কোনো ব্যাংক তো আরও কম দিচ্ছে, 5%, 5.5%। তো মোটামুটি আমি 6 থেকে 7% ধরে নিচ্ছি। তো ব্যাংক যদি আপনাকে, আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখবেন তার উপরে ব্যাংক যদি আপনাকে 6 থেকে 7% হারে রিটার্ন দেয়, তাহলে ব্যাংক যখন আপনার টাকাটা কাউকে লোন দেবে সেখান থেকে 2-3% বেশি হারে লোন দেবে।
অর্থাৎ আপনি যদি 6 থেকে 7% হারে রিটার্ন পান ব্যাংক থেকে, ব্যাংক কিন্তু লোন দেবে 8 থেকে 10% হারে। অর্থাৎ কোনো কোম্পানি যদি আজকের দিনে ব্যাংক থেকে লোন নিতে চায় তাকে কিন্তু ব্যাংকে শোধ করতে হবে 8 থেকে 10% হারে। এবার যখন কোনো কোম্পানি যখন 8 থেকে 10% হারে ব্যাংকে লোন শোধ করবে, কোম্পানি চাইবে তার থেকে আরও 2 থেকে 3% বেশি প্রফিট করতে, তবেই তো তার প্রফিট 2-3% হবে। অর্থাৎ ব্যাংকের লোন শোধ করার পরেও কোম্পানির ঘরে যদি 2-3% মানে প্রফিট থাকতে হয়, আপনাকে যদি 2-3% ডিভিডেন্ড কোম্পানি দিতে পারে, তার জন্য তাকে কিন্তু ব্যাংকে উনি যে হারে কোম্পানি নেবে, আপনার লোন নেবে, তার থেকেও 2-3% হারে তাকে বেশি প্রফিট করতে হবে। তাহলে কোম্পানিকে গ্রোথ করতে হবে কম করে 10 থেকে 13% হারে। তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে ব্যাংকের এফডি রেট যা হবে তার থেকে প্রায় 4 থেকে 6% বেশি হারে কিন্তু আপনার ইন্ডাস্ট্রিকে গ্রো করতে হবে, নাহলে কিন্তু আপনার ব্যাংকের লোন শোধ হবে না। ব্যাংকের লোন যদি না শোধে আপনি ব্যাংকে টাকা রাখলেও তখন রিটার্ন পাবেন না, তখন ব্যাংকের টাকাটাও অনিশ্চিত হয়ে যাবে। তাহলে ব্যাংকে যে আমরা সেফটি খুঁজি, সেই সেফটিটা কিন্তু আসে অ্যাকচুয়ালি কোম্পানি যে টাকাটা ধার নেয়, কোনো ইন্ডাস্ট্রি কোনো ধার নেয় বা কোনো পার্সোনালিও যদি কেউ ধার নেয়, সেই টাকাটা ব্যাংক কতটা রিটার্ন পাচ্ছে না পাচ্ছে তার উপরে। তাহলে আপনি যদি ব্যাংকের সেফটি পান, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে ইন্ডাস্ট্রি কিন্তু আপনাকে, মানে ইন্ডাস্ট্রিগুলো ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি, 2-1টা এদিক ওদিক হতে পারে, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি কিন্তু আপনি ব্যাংক থেকে যে রেটে রিটার্ন পাচ্ছেন তার থেকে 4 থেকে 6% বেশি হারে গ্রো করছে। তাহলে মোটামুটি একটা অ্যাভারেজ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হবে 10 থেকে 13%। তাহলে আমি যদি সরাসরি এই গ্রোথে ইনভেস্ট করি, তাহলে আমি কিন্তু 10 থেকে 13% হারে রিটার্ন পেতে পারি। আর নিফটি 50 আপনারা জানেন যে ইন্ডিয়ার টপ 50 কোম্পানিকে তারা রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ ইন্ডিয়ার যে অর্থনৈতিক গ্রোথ সেটাকে অনেকটাই রিপ্রেজেন্ট করে নিফটি 50। অর্থাৎ এখানে যদি আমি ইন্ডাস্ট্রি গ্রোথ যদি 10 থেকে 13% ধরি, তাহলে আমরা এটাও ধরতে পারি যে নিফটি 50 যে ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু 10 থেকে 13% হারে গ্রো করবে। তো এখান থেকেও আমরা মোটামুটি একটা আশা করতে পারি যে একটা 12% রিটার্ন আমরা নিফটি থেকে পেতে পারি। এছাড়া সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি ইনফ্লেশনকে কনসিডার করি, এটা হচ্ছে দ্বিতীয় লজিক। ধরুন আজকের ডেটে ইনফ্লেশন কত, 4 থেকে 6%। তো মোটামুটি আমি ইনফ্লেশন অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির যে হার তাকে আমি 6% ধরছি। অর্থাৎ আজকের দিনে যে জিনিসের মূল্য 100 টাকা, কাল মানে পরের বছর কিন্তু তার মূল্য হবে 106 টাকা। অর্থাৎ 6% হারে কিন্তু এমনিই আপনার গ্রো করে যাবে দ্রব্যমূল্য। অর্থাৎ আপনাকে তার থেকে বেশি হারে গ্রো করতে হবে। এবার ইকোনমিক গ্রোথ দেখি, যদি আমি জিডিপির গ্রোথ মোটামুটি আমাদের ভারতের মতো দেশে কিন্তু আমরা এক্সপেক্টই করছি 8 থেকে 12% হতে পারে, বাট মোটামুটি অন অ্যান অ্যাভারেজ আমি একটা 6% গ্রোথ আশা করতেই পারি যে অর্থনীতি আমাদের 6% হারে গ্রো করবে। অর্থাৎ আজকের দিনে যে কোম্পানি 100 টাকার জিনিস বানাচ্ছে, কালকে সে কিন্তু 106 টাকার জিনিস বানাবে। অর্থাৎ আজকের দিনে যদি কোনো কোম্পানি 100 ইউনিট মাল তৈরি করে, ইকোনমিক গ্রোথ যদি 6% হয়, তাহলে সেই কোম্পানি কিন্তু 106 ইউনিট মাল তৈরি করবে। এবং এই 106 ইউনিটের মাল কিন্তু 6% বেশি হারে বিক্রি হবে পরের বছর। অর্থাৎ পরের বছর যে কোম্পানি আজকে 100 টাকার জিনিস তৈরি করছে, পরের বছর সে কিন্তু 112.36 টাকার জিনিস তৈরি করবে। কারণ কোম্পানির ইউনিটও বৃদ্ধি পাচ্ছে 100 থেকে 106, আর মূল্যও বৃদ্ধি পাচ্ছে 100 থেকে 106 হয়ে যাচ্ছে। তাহলে ইউনিটের সংখ্যা বাড়ছে প্লাস এই ইউনিটের মূল্যও বাড়ছে। তাহলে সব মিলিয়ে মোটামুটি একটা তার ভ্যালু দাঁড়াবে 112.36। তাহলে যে কোম্পানিটার আজকে প্রোডাকশান ভ্যালু হচ্ছে 100, পরের বছর তার প্রোডাকশান ভ্যালু হবে 112.36। যদি আমি ইনফ্লেশন ধরি 6% আর ইকোনমিক গ্রোথ ধরি 6%। অর্থাৎ আজকের দিনে যদি আমি কোম্পানিতে 100 টাকা ইনভেস্ট করি, তাহলে পরের বছর আমি এক্সপেক্ট করবো যে কোম্পানি আমাকে 112.36 টাকা ফেরত দেবে। অর্থাৎ মোটামুটি আমি একটা 12.36% রিটার্ন আশা করতে পারি যদি আমার ইনফ্লেশন অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির হার যদি 6% হয় আর ইকোনমিক গ্রোথ যদি 6% হয়। তাহলে এদিক থেকেও আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু আপনার অর্থনৈতিক গ্রোথের সাথেও সেটা যদি আমি কম্পেয়ার করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে মোটামুটি আমরা একটা 12% বা তার বেশি রিটার্ন আমরা আশা করতে পারি। তো মোটামুটি এই হিস্টোরিক্যাল ডেটা থেকেও আমরা দেখতে পাচ্ছি যে নিফটি বিগত দিনে 12% রিটার্ন দিয়েছে, ইনফ্যাক্ট তার থেকে বেশি রিটার্ন দিয়েছে। এবং লজিক্যালি আমরা ভবিষ্যতেও কিন্তু 12% বেশি রিটার্ন আমরা আশা করতে পারি। ইনফ্যাক্ট ইকোনমিক গ্রোথ যদি আরেকটু বেটার হয়, 8% বা তার থেকে বেশি হয়, তাহলে কিন্তু আমরা এই রিটার্নটা আরও বেশি এক্সপেক্ট করতে পারি, প্রোভাইডেড ইনফ্লেশন যদি একই থাকে। যাই হোক, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা পরেও করতে পারি। কিন্তু এখন মুশকিল হলো নিফটিতে কিন্তু সরাসরি ইনভেস্ট করা যায় না। নিফটিতে ট্রেডিং করা যায় কিন্তু সরাসরি ইনভেস্ট করা যায় না। তো নিফটিতে ইনভেস্ট করতে গেলে আমাদের কিন্তু দুটো রুটের মাধ্যমে ইনভেস্ট করতে হবে, একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড বা ইটিএফ। তো এইগুলো নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব যে আপনার কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত, কি কি দেখা উচিত,
এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আমার আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে লাইক দিয়ে মোটিভেট করুন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য উৎসাহিত হতে পারি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।